সম্মানিত উপদেষ্টা এবং সম্মানিত উপদেষ্টা যারা উপদেষ্টা এই সিলেট অঞ্চলে সর্বস্তরের মানুষের প্রিয় মেয়র যারা সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা এবং অত্যন্ত জনপ্রিয় নেতা উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য মিলন সহসাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা যুবনেতা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মহানগরের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওয়েস নদী, সাবেক নির্বাচিত সিটি কর্পোরেশনের কাউন্সিলর, আজকের অনুষ্ঠানের সঞ্চালক অ্যাডভোকেট ইমরান এবং অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের প্রিয় বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় বক্তব্য হয়েছে আর দীর্ঘ সময় বিএনপির সংগ্রাম মুখর জীবন আমরা অতিবাহিত করেছি। আজকে বাংলাদেশে বিএনপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দলের পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যত সন্ধিক্ষণ, বাংলাদেশের জীবনের যত দুর্ভোগ, মানুষের জীবন ঘনিষ্ঠ যত সমস্যা, মানুষের জীবনে বিষময় যে বাষ্প, এইটাকে দূর করার জন্য যখনই প্রয়োজন হয়েছে বিএনপি তখনই সময় দিয়েছে, তখনই জনগণের মাঝে মিশেছে। কখনো শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের নেতৃত্বে, কখনো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কখনো জনাব তারেক রহমানের নেতৃত্বে। এই নেতৃত্বের ধারাবাহিকতায় আজকে প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে অনেক আলোচনার মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে বিএনপির রাজনীতি, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই জায়গাটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় অর্জন এবং সে অর্জনের প্রতি সম্মান রেখে দীর্ঘ 18 বছর হাজারো মাইল দূরে থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে যিনি এই দলকে পরিচালনা করছেন, আজকেও এই মুহূর্তেও এই বাংলাদেশের কোনো না কোনো অঞ্চলে জনাব প্রিয় তারেক রহমান মানুষের মাঝে অবস্থান করছেন। হাজারো মাইল দূরে থেকেও মানুষের হৃদয়ের মধ্যে, আলোচনার মধ্যে এবং মানুষের সমস্যার পাশে একজন নেতা কিভাবে নেতৃত্ব দিতে পারে, জীবনে অনেক কিছু হারানোর পরেও, জীবনের অনেক বড় ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে দেশনায়ক জনাব তারেক রহমান। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান বহু বছর পরে মা এবং ছেলের যে আজকে একত্রিত হওয়া, পারিবারিক পুনর্মিলন হওয়া, এটাও বাংলাদেশের রাজনীতির একটি বিশাল বড় পরিবর্তন বলে আমরা মনে করি। মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যার মধ্যে সবসময় যে বিএনপি থেকেছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বিএনপির ক্ষমতার শেষ বছরের 2006-এর জিনিসপত্র বাজারে কি মূল্য ছিল এবং আজকের মূল্য সেই একই জিনিসের দাম কত, এটা একটু বিবেচনা করে দেখেন। যে গ্যাসের খনি বলা হয় বৃহত্তর সিলেটকে, সেই জ্বালানির জন্য যে গ্যাস, সেই গ্যাসের দাম বিএনপির সময় ইউনিট প্রতি কত ছিল, এখন কত হয়েছে একটু তুলনা করে দেখেন। চাল, ডাল, লবণ, তেল এবং জীবনের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস, প্রত্যেকটি জিনিসের সঙ্গে 2006 আমি সর্বশেষ বছরটি ধরলাম বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বে, সেই সময়ের সঙ্গে তুলনা করে দেখেন আজকের এই আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য তখন মানুষ কল্পনাও করতে পারেনি, এখন তাই হয়েছে। বর্তমান যে সরকার, এই সরকারটা হচ্ছে এমন একটি সরকার যে সরকারকে দল মত নির্বিশেষে ফ্যাসিস্ট সরকার এবং তার দোসররা ব্যতীত আর সবাই যাকে সমর্থন দিয়েছে, সেই সমর্থিত রাজনৈতিক সরকার বা অরাজনৈতিক সরকার হচ্ছে বর্তমান সরকার। এত সামগ্রিক সমর্থন থাকা সত্ত্বেও এই সরকার মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যাটাই এখন পর্যন্ত দূর করতে পারেননি। যদি নাই পারেন তাহলে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আকিজ গ্রুপের বশিরকে কেন আপনারা উপদেষ্টা পরিষদে নিয়েছেন? কেন তাকে বাণিজ্য উপদেষ্টায় নিয়েছেন? তাকে বলেন জিনিসপত্রের দাম কমাতে হবে রমজান শুরু হওয়ার আগে, না
নিশ্চয়ই কিছু একটা দেখাতে হবে ভালো করে, না হলে কি প্রয়োজন তার ওইখানে। বাংলাদেশের তেলের বাজার কারা নিয়ন্ত্রণ করে আমরা জানি না। কয়েকটি গ্রুপ আছে, সিটি গ্রুপ, কাজী গ্রুপ, গাজী গ্রুপ, মেঘনা গ্রুপ, ফ্রেশ গ্রুপ এবং টিকে গ্রুপ। এই গ্রুপগুলোকে একত্রিত করার জন্য বর্তমান সরকারের যে বাণিজ্য উপদেষ্টা তিনি দায়িত্ব নিতে পারেন, কারণ তিনি একই সঙ্গে আকিজ গ্রুপের মালিকও বটে। তিনি দায়িত্ব নিলে সয়াবিন তেল বাজারে থাকবে না, এটা কেউ বিশ্বাস করে না। তিনি দায়িত্ব নিলে যে তেলের দাম কমবে না, ডালের দাম, ডিমের দাম, অন্যান্য জিনিসপত্রের দাম কমবে না, এটা কেউ বিশ্বাস করে না। আন্তরিকতা যদি না থাকে, আপনাদেরকে ময়ূর সিংহাসনে বসানোর দায়িত্ব বাংলাদেশের মানুষ নেয় নাই এবং ভবিষ্যতেও নেবে না। আপনারা দেখেছেন না, যারা পালিয়ে গেছে দেশ থেকে তারা নিজেদের নিরাপত্তা দেখেছে, আর যারা পালিয়ে যায়নি এখানে থেকেছে, নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ভাই হারিয়েছে, স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, বোনের সংগ্রাম হারিয়েছে, তারপরেও তারা ঘরে ফিরে যায়নি, রাজপথে থেকে লড়াই করেছে, বুক চিতিয়ে লড়াই করেছে। তার নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। কই, আমরা তো মানুষের পাশ থেকে সরে যাইনি, কিন্তু পলাতক পতিত যে সরকার, শেখ হাসিনার সরকার, এই শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী না, এই শেখ হাসিনা হচ্ছে তার পরিবারের নেত্রী। যদি পরিবারের নেত্রী না হয়ে থাকে, তাহলে তার পরিবারের কেউ কেন গ্রেফতার হলো না? তারা আগে সরে গেল কেন বাংলাদেশ থেকে? কেন তাপস চলে গেল? কেন শেখ হেলাল চলে গেল? কেন শেখ সেলিম চলে গেল? কেন তার ভাই হাসনাত আব্দুল্লাহ, ভাইয়ের ছেলে সাদিক আব্দুল্লাহ চলে গেল? কিভাবে চলে গেল? নিজেরা চলে গেল, পরিবার সহ নিজের বোনকে নিয়ে সবশেষ তিনি নিজে চলে গেলেন। অর্থাৎ তিনি পরিবার লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন, আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করতে পারেন নাই। বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল আপনার দুই ছেলেকে মেরে ফেলবো, তারেক রহমানকে অত্যাচার করে মাইক্রোফোনে তার আর্তনাদ বেগম খালেদা জিয়াকে শোনানো হয়েছে। আরাফাত রহমান কোকোকে অত্যাচার করে মাইক্রোফোনে তার কণ্ঠস্বর, তার আত্মচিৎকার তার মাকে শোনানো হয়েছিল এবং বলা হয়েছিল শেখ হাসিনাকে আমরা বিদেশে পাঠিয়ে দিয়েছি, আপনিও বিদেশে চলে যান। বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন 16 কোটি বাংলাদেশের মানুষ আমার সন্তান, আমি এই দেশ ছেড়ে যাব না, বরং শেখ হাসিনাকে যে আপনারা বিদেশে পাঠিয়েছেন তাকে দেশে ফেরত নিয়ে আসার জন্য আমি প্রয়োজনে আন্দোলন করব। সেই নেতৃত্ব হচ্ছে বিএনপি। এই আদর্শ আওয়ামী লীগের মধ্যে নাই। হাসিনা পালিয়ে গেছেন তার পরিবারের বোন এবং অন্যান্য ভাইদের সাথে নিয়ে, আর তোপের মুখে রেখে গেছেন তার নেতাকর্মীকে। এই জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, যে নেত্রী নিজের এবং পরিবারের স্বার্থের বাইরে নেতাকর্মীর স্বার্থ বোঝে না, কোন লজ্জায় এবং কতটা নির্লজ্জ হলে তারপরেও সে দল করতে চান? আপনারা কি কারণে করতে চান? জনগণের মধ্যে আসেন, তওবা করেন, অনুশোচনা করেন, জাতির সামনে ক্ষমা চান, জাতির সামনে বলেন আমরা অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি, আমরা ক্ষমা চাই। তারপরে হয়তো মানুষ চিন্তা করবে। তার আগে আপা 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 বললে কাজ হবে না। আপা আপা বললে কাপাকাপি বন্ধ হবে না। মনে রাখতে হবে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে। ইলিয়াস আলীর ড্রাইভার, তারপরে জুনেদ, দিনার, অন্যান্য যারা আছে, গুম হওয়া অসংখ্য মা বোন যারা আছেন, তাদের চোখের পানি না মোছা পর্যন্ত অতীত স্বৈরাচারকে কোনো মঞ্চের মধ্যে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আইন শৃঙ্খলার আজকে যে অবস্থা হয়েছে, আমার একটি প্রশ্ন সেনাপ্রধানের কাছে। আপনি বলেছিলেন 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, সেই 626 জন কোথায় গেল? কোথায় গেল সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব বলেন, সেই 626 জন কোথায় পালিয়ে আছে, অথবা তাদেরকে কারা সীমান্ত পার করে দিয়েছে, অথবা কোথায় নিরাপদে আছে? ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এইটা বলা আপনাদের যে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব কোথায় আছেন? স্বামী স্ত্রীর সম্পর্কটা কোথায় এখন বিরাজ করছে, এটা আমরা দেখতে চাচ্ছি, বাংলাদেশের মানুষ দেখতে চাচ্ছে। আরেকটা জিনিস বলতে চাই, একটি দল আছেন
লাভ দিয়ে দিয়ে কোল বদল করেন। কতক্ষণ বিএনপির কোলে থাকেন, কিছুদিন পর ভালো লাগে না, লাভ দিয়ে দিয়ে আওয়ামী লীগের কোলে ওঠেন। আবার কিছুদিন পরে ভালো লাগে না, 1986 সনে লাভ দিয়ে গিয়ে আবার জাতীয় পার্টির কোলে উঠেছিলেন। এই বারবার কোল বদল করা দল যারা, তারা দয়া করে একটা কোলে স্থির হন, এক জায়গায় থামেন। থামলে পরে মানুষ তখন চিন্তা করবে যে না, ওনারা কোন দিকে যাবেন এটা বোঝা যাচ্ছে। এত বারবার যদি কোলবালিশের মতো কোল বদল করেন, তাহলে তো মানুষ আপনাদেরকে নিয়ে যে আশা সৃষ্টি করার চেষ্টা করছেন সেটা হবে না, সেটা ব্যর্থ হবে। বিএনপির সঙ্গে মন্ত্রিসভায় থেকেছেন, দেশ পরিচালনা করেছেন, আবার বিএনপিকে ক্ষমতার থেকে নামানোর জন্য লাঙ্গলের সাথে নৌকার সাথে মিলে রাজপথে আন্দোলন করেছেন। মানে ঘন 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 দিক পরিবর্তনের জিনিসটা ভালো না। ইমানদার হিসাবে এটা করা উচিত না, ইসলামের সঠিক বিধি অনুযায়ী ওটা করা উচিত না, কোনোটাই না। সুতরাং অনুরোধ করবো আপনারা একটা জায়গায় দয়া করে স্থির হন। আমরা আন্দোলন করেছি যুগপথভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আপনাদের ত্যাগ, আপনাদের তিতিক্ষা, আপনাদের আন্দোলনের প্রতি আমাদের সম্মান আছে। জোটগতভাবে করিনি, কিন্তু যুগপথ আন্দোলনও আমরা করিনি, কিন্তু আপনারা একত্রিত কর্মসূচি পালন করেছি। আজকে কেন ঘৃণার বিষ বাষ্প চড়াচ্ছেন? কেন বিএনপির বিরুদ্ধে এত কথা বলছেন? অন্য কেউ যদি কোথাও থেকে সাহায্য সহযোগিতা নেয়, সেইটা হয়ে যায় চাঁদা, আর আপনারা নিলে হয়ে যায় হাদিয়া। হাদিয়ার চাঁদা শব্দগত পার্থক্যের মাধ্যমে যেটা বোঝাতে চাচ্ছেন, সাধারণ মানুষ এটা বোঝে। সুতরাং রাজনীতির এই খেলাধুলা এখন বন্ধ করতে হবে। একটাই লক্ষ্য হবে, এই দেশে কখনো যেন আর কোনো ফ্যাসিস্ট মাথা তুলে দাঁড়াতে না পারে। এই দেশে আর কখনো যেন কোনো গণবিরোধী সরকার প্রতিষ্ঠিত হতে না পারে। এই দেশে যেন আর কখনো দেশ থেকে সমস্ত জনগণের সম্পদ লুট করে বিদেশে গিয়ে নিজেদেরকে ফুলিয়ে ভাবিয়ে মোটা তাজাকরণ প্রকল্প তৈরি করতে না পারে। গরুর খামারে যেমন মোটা তাজাকরণ প্রকল্প হয়, এই পতিত আওয়ামী লীগ এবং তার সহচররা বাংলাদেশের শত শত মিলিয়ন ডলার বিদেশে পাচার করে নিজেদেরকে মোটা তাজাকরণ প্রকল্প করেছে। আর ছোট্ট বন্ধু যারা আছেন, ছোট ভাইরা, তাদেরকে বলবো, আপনাদের ত্যাগ, আপনাদের জুলাই আগস্টের বিপ্লব, আমরা যে বিশাল স্রোতধারা তৈরি করেছিলাম, সেই স্রোতধারার সঙ্গে আপনাদের শক্তি মিলিত হয়ে একটা মোহনায় পরিণত হয়েছে, এবং এই স্রোত তীব্র গতি থেকে সমুদ্রে মিলিত হয়েছে বলে স্বৈরাচারের পতন হয়েছে। না হলে সম্ভব হতো না, আমরাও বিশ্বাস করি। কিন্তু আমরা কৃতিত্ব নিতে চাই না। কৃতিত্বের সমস্ত ভাগিদার আপনাদেরকে দিয়ে দিতে রাজি আছি। নতুন রাজনৈতিক দল করলেও তাকেও স্বাগত, কোনো সমস্যা নেই। জনগণ যাদেরকে গ্রহণ করবে একটি সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, সেই জনগণের গৃহীত দলকেই আমরা স্যালুট করব। আর যদি আপনারা ছাড়া অন্য কেউ নির্বাচিত হয়, তাদেরকেও আপনাদের স্যালুট করা উচিত। এই দেশের পরবর্তী প্রজন্মের নেতৃত্বে তো আপনাদের বয়সী যারা, তারাই। সুতরাং কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, কথায় কথায় সমালোচনা করা, কিছু হলেই বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া, এই প্রবণতাটা বন্ধ করতে হবে। আমরা বুঝি যে একটা বড় গাছের মধ্যে ফলবান গাছ যদি হয়, তাহলে সেই গাছে ঢিল পড়বে। বিএনপি তো একটা ফলবান গাছ, অনেক মজার মজার ফল এই গাছটাতে, এখানে ঢিল পড়বে আমরা বুঝি, কিন্তু সেই গাছে ঝাঁকি দিয়ে ফল পেরে নেওয়ার চেষ্টা করবেন না। কারণ এই গাছ যারা লাগিয়েছে, তারা ফলটা আগে নিবে, তারপরে এটা নিয়ে জোর করে বা কৌশল করে নেওয়ার চেষ্টা করবেন না। আপনাদেরকে স্বাগত জানিয়ে, নতুন রাজনৈতিক দল হিসেবে যখন আসবেন, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। মনে নাই শেখ হাসিনার পুত্র সজীবদের জয় বাংলাদেশে যেদিন প্রথম এসেছিলেন, সেদিন তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছিলেন ফুলের তোড়া নিয়ে। আমরা সজীবদের জয়কে স্বাগত জানিয়েছিলাম, এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছিলেন, আপনি সজীবদের জয়, আপনি যদি বাংলাদেশের রাজনীতি করেন, আপনাকে আমরা সহযোগিতা করবো, আপনাকে স্বাগত। বিএনপির সেই উদারতা আছে। বিএনপি হচ্ছে বিশাল এক সমুদ্রের মতো, এখান থেকে কত লক্ষ বালতি পানি তুলে নেবেন, তাদের সমুদ্রের স্রোতধারায় কোনো বাধা হবে না, সমুদ্রের গতিতে সামান্যতম কোনো ব্যবধান হবে না, ইনশাল্লাহ এটা বলে দিতে পারি। বিএনপির সে অবস্থান বাংলাদেশের মানুষের মনের মধ্যে গেড়েছে।
ব্যর্থ হবে, শক্তিটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি। আমি সিলেটে অনেকবার এসেছি, বারবার এসেছি, আবার আপনাদের কাছে আসবো। সিলেটের নেতাকর্মীদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, একজন আরেকজনকে নেতৃত্বের প্রতিযোগিতায় রেখে খুব আনন্দ পান, মজা পান, কিন্তু যখন কোনো কর্মসূচি হয় তখন কিন্তু আবার সবাই এক জায়গায় সমানভাবে শক্তিটাকে সন্নিবেশিত করেন। এদিক থেকে সিলেট হচ্ছে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। এইটা বাংলাদেশের আর কোনো জেলায় খুঁজে পাবেন না। মনে হবে যেন বিশাল ঝগড়া বিবাদের মধ্যে, আসলে কিছুই না, মজার ব্যাপার। তবে যেখানটায় আমার আপত্তি, ডানে বামে সামনে পেছনে অনেক স্লোগান শুনেছি। এখন যে স্লোগানটা হচ্ছে, এই স্লোগানটা খুব কম শুনেছি। আলাল ভাই, দুলাল ভাই, এগিয়ে চলো, এগুলো বেশি শুনেছি। এটা ঠিক না। ওই স্লোগানটি বেশি হবে, জোর হবে।